আমি হ্যালো। একটা নিউজ দেখতেছিলাম আজকে। আহ, ভারতের কলকাতায় নাকি মানে খুবই বিক্রেতাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং মলে বিক্রেতাদের হুম। খুবই কষ্ট হচ্ছে বিকজ বাংলাদেশি ট্যুরিস্ট যাচ্ছে না। অ্যান্ড ওইটা একটা মানে হিউজ ইম্প্যাক্ট ফেলতেছে। প্লাস চেন্নাই, তারপর আরো বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোর, যেসব জায়গায় বাঙালিরা চিকিৎসা নিতে যায়। বা- মানে বাংলাদেশ কিন্তু ইটস এ ভেরি বিগ মার্কেট ফর ইন্ডিয়া। উইডিং, শপিং, তারপরে কাপড় চোপড়, প্লাস এই যে ইয়া চিকিৎসা, এই তিনটা জায়গায় এখন এই যে ইস্যুগুলো হচ্ছে এর জন্য নাকি ভালোই হচ্ছে আর কি, ইম্প্যাক্ট ফেলতেছে আর কি ভারতের ইকোনমিতে। হুম। সো মার্কেটে আর কি কাস্টমার নাই আগের মতো। ভারতের ইকোনমি না, মানে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে আর কি। ওদিক দিয়ে নাকি আবার পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিছে। সো হাউ হাউ ডাজ ইট ফিল? এখন তোরা কি যাবি পাকিস্তান এনি টাইম সুন? না, মানে আই থিঙ্ক আই ডোন্ট নো ম্যান। এখন কথা হচ্ছে পাকিস্তান যে ভিসা ফ্রি করছে এই ব্যাপারটা আরো মানে ইন্ডিয়ানরা আচ্ছা, তো আরো ভিসা ডুবে ফ্রি যাওয়ার। করে নাই, ভিসা ফিটা শুধু ফ্রি করছে। ভিসা ভিসা ফিটা ফ্রি ফ্রি কর। করছে, রাইট। ভিসা নেওয়াটা ইজি করে দিছে আর কি। হুম। তো হুম এই ধরনের স্টেপ ধর ইন্ডিয়ান যে প্রপাগান্ডা যে না এই যা হয়েছে জুলাইতে রেভলিউশন এগুলো সব পাকিস্তানিরাই করাইছে, আইএসআই করাইছে, ওই টাইপের মানে কনফার্মেশন গুলো আরেকটু। সো মানে আমাদের যে ইমেজ যে জানা দিস ওয়াজ আ পিপলস রেভলিউশন, এটা আমাদের কোনো পাকিস্তান বা কোনো আমেরিকা করে নাই, এই ধরনের ইমেজ ক্লিনিংটা খুবই ইম্পর্টেন্ট। বাট এটা একটা সাইডে দেয় না, and পাকিস্তান ভিসা ফি সরাইছে নাকি না সরাইছে এটা একটা সিম্বলিক জেস্টার ওদের সাইডের থেকে, বিকজ দে অলসো ওয়ান্ট টু গেট ক্লোজার টু পাকিস্তান, বাংলাদেশ অবভিয়াসলি। বাট এছাড়া এর থেকে আর বড় করে কিছু তো দেখার দরকার নাই আর কি। বাট ওয়েস্ট বেঙ্গলের জিনিসটা আসলে মানে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি খারাপ হচ্ছে বুঝছো, মানে বা ইম্প্যাক্টেড হচ্ছে, ইন্ডিয়ার হুম ইকোনমিতে ওভারঅল ইকোনমিতে খুব একটা এফেক্ট পড়তেছে না এখন। অনেক ব্যাপার আছে মানে ইলিশের ব্যাপারটা ধর ফর ইনস্টেন্স, মানে শেখ হাসিনা ভারতকে দিত সবসময় একটা স্পেশাল, মানে ইলিশের একটা ডিপ্লোমেসি ছিল সবসময়। আর হুম ইলিশ ধর মানে এত দাম, বাংলাদেশের মানুষ আগে খাওয়া উচিত, এটা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আই আন্ডারস্ট্যান্ড একটা সিম্বলিক ব্যাপার স্যাপার আছে। কিন্তু আসলে মোস্ট ইন্ডিয়ান্স কিন্তু ইলিশ নিয়ে কেয়ার করে না, যারা করে হচ্ছে বাঙালিরাই কেয়ার করে। আর আমাদের যে এতদিন মানে যে প্রবলেমগুলো ছিল ইন্ডিয়ার সাথে বা এখনো আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে খুব একটা নাই। ওয়েস্ট বেঙ্গলের সাথে ধর তিস্তা তিস্তা নিয়ে একটু আমাদের আম, হুম আমাদের কিছু ইন্টারেস্টের একটা মানে একটা কি বলবো ক্ল্যাশ আছে। বাট এছাড়া ওয়েস্ট বেঙ্গলের পিপল টু পিপল আমাদের আসলে খুব একটা, বিকজ ওয়েস্ট বেঙ্গলে তোর যারা মানে লিবারাল বা যারা একটু লেফটিস্ট, তারা কিন্তু হুম বাংলাদেশকে প্রচন্ড সাপোর্ট দিছে, বাংলাদেশের ছাত্রদেরকে প্রচন্ড সাপোর্ট দিছে এভাবে জুলাই রেভলিউশনের জন্য। আর মানে ওই দেশের মানে ওই অঞ্চলের মানুষের সাথে আমাদের অঞ্চল আমাদের যে একটা কানেকশন, এই কানেকশনটা অনেক স্ট্রং, এটা ব্যবসায়িক ব্যাপার স্যাপার আছে। এন্ড আই উড সে যে ইন্ডিয়াতে যদি যে কোনো কোনো স্টেট, যদি একটা স্টেট থাকে মানে রিলেটিভলি যে স্টেটটা বাংলাদেশের এলাই বা বাংলাদেশের হুম মানুষের এলাই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্স আছে, বিজেপি আছে, মমতা ব্যানার্জি সবসময় বাংলাদেশের ইন্টারেস্টে কাজ করে না, উইচ ইজ বিকজ উনি ওনার নিজেদের ওয়েস্ট বেঙ্গল ইন্টারেস্ট দেখতে হবে। বাট আসলে যে বাংলাদেশ যে ইন্ডিয়া যে বয়কট করতেছে, আসলে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করতেছে বা আমাদের যে ইন্ডিয়াতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট যে ওয়েস্ট বেঙ্গলের মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো একটা অ্যানিমোসিটি হোক। বিকজ আমি ওই অ্যানিমোসিটি বা একটা একটা কম্পিটিশন বা একটা শত্রুতার রিলেশনশিপ আমি চাই না, স্পেশালি পশ্চিমবঙ্গের মানুষের সাথে। আর স্পেশালি আমরা যদি ইন্ডিয়ার সাথে আমাদের যে রিলেশনশিপ এটা যদি আমরা লং টার্ম চেঞ্জ করতে চাই পজিটিভ লুক আউটলুকে, তাহলে আমরা আসলে এভাবে মানে অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স নিয়ে আমরা বেশি দূর আগাইতে পারবো না। সো এটাই আর কি। তো এটা আমার মনে হয় যে এটা একটা ইটস নট দ্য বেস্ট সিনারিও যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমাদের উপর একটু খেপবে বা অ্যান্টি বাংলাদেশ হবে। ইটস নট এ গুড হুম আউট ইন এনি সেন্স আর কি আমাদের জন্য। বাট ধর এই যে মানে বিশাল গণহত্যা চালাইলো, হুম। তারপরে বাংলাদেশকে অলমোস্ট জিম্মি করে রাখলো ভারতের কাছে লাস্ট 15 বছর ধরে। এখন আবার তাকেই সুন্দর মতো শেল্টার দিয়ে যাচ্ছে। And মানে তাকে তো এখন দেশে ফিরে আনতে পারলে তো ডিরেক্টলি শুরু হয়ে যেত না তার বিরুদ্ধে যেসব ট্রায়াল গুলা কোর্টে যেগুলো ঝুলে আসছে। সো এটা তো এক ধরনের মানে মানে এরকম না যে বাংলাদেশ সের এগেইনস্টেই ইন্ডিয়া একটা স্ট্যান্স নিয়ে আছে এখনো, মানে তোরা যা করবি কর, আই উইল শেল্টার হার, মানে এরকম কিছু। মানে না, এই এখানে জিনিসটা আস্তে আস্তে খারাপ পর্যায়ে যাবে না? কি মনে হয়? ট্রু। এটা এটা মানে একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার এটা বোঝার জন্য যে ভারত হয়তো হুম মানে আওয়ামী লীগ সরকারকে যে টার্মে ক্ষমতায় থাকতে দিছে, মানে উম, যে শর্ত আরোপ করে আর কি, হুম
ওটা কিন্তু একটা বন্দোবস্ত চুক্তির মতো, মানে ব্রিটিশরা যেমন একবার বন্দোবস্ত চুক্তি করছিল না, চিরস্থায়ী বন্দোবস্ত, হুম। তো অনেকটা হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। রকম আর কি। মানে ইন্ডিয়া একটা মানে একটা বন্দোবস্তর মতো করে একটা চুক্তি করে নিছে, যে তুমি ক্ষমতায় থাকবে আমাকে এই জিনিসগুলো দিতে হবে, বা তার নর্থ ইস্টার্ন স্টেটগুলো সিকিউরিটির জন্য ইন্ডিয়াকে বিভিন্নভাবে বাংলাদেশকে ইউজ করতে পারবে। তো ইন্ডিয়া তার স্বার্থ সবসময় দেখছে, যার কারণে আওয়ামী লীগের হঠাৎ করে এই চলে যাওয়াতে ভারত তার নীতি থেকে মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে ওইভাবে সরে আসতে পারতেছে না এখনো পর্যন্ত। মানে এটা বিকজ দে টাইম হ্যাভ আ লাগবে হয়তো। ব্যাকআপ প্ল্যান, ওদের একটা ব্যাকআপ প্ল্যান ছিল না হ্যাঁ, ওদের আমার একটা মনে হয়। ব্যাকআপ প্ল্যান। এখন ভারতের যে ব্যাপারটা, মানে আমরা কিন্তু পডকাস্টের আগেও আমরা কথা বলছি যে ভারতের লং টার্ম সিকিউরিটি থ্রেট এটা, মানে দক্ষিণ এশিয়ার জন্য যদি ভারত মানে কিপ সাপোর্টিং এন অটোক্র্যাট আর কি, তাই না? একটা ফ্যাসিস্ট সিস্টেমকে যদি ভারত সাপোর্ট করে যায় তার প্রতিবেশী রাষ্ট্রে, এটা শুধু ভারত না, এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য মানে সিকিউরিটি একটা থ্রেট। ওই জায়গাটাই কিন্তু ঘটতেছে, যে এন্টি ভারত সেন্টিমেন্ট তৈরি হওয়া, ভারতে ইলিশ যাবে না, বা ভারতের সাথে বিভিন্ন ধরনের মানে ভারত নীতিটা চেঞ্জ করার যে দাবিটা আসতেছে, এটা মানে আমি বলবো এটা মানে প্রচন্ড রকম ভাবে যুক্তিসঙ্গত। কারণ ভারতের সাথে আমার সম্পর্কটা তো প্রতিবেশীর হতে হবে, ন্যায্যতার সাথে হতে হবে। ভারত আমাকে একটা চাপায় দেয়া পররাষ্ট্রনীতি আমার উপর দিয়ে চালাবে, মানে এটা আমি কতদিন হতে দিব সেটা এখন দেখার বিষয়। এখন কথা হচ্ছে ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার এখনো পর্যন্ত যে ব্যাপারটা, ভারত তার যে সাংবিধানিক যে ব্যাপারটা, সে কিন্তু ভারতে কিন্তু কেউ অ্যাসাইলাম সিক করতে পারবে না। So এইখানে তারপর ভারতের সাথে বাংলাদেশের মানে অপরাধী বন্দি বিনিময় চুক্তি আছে, অর্থাৎ ভারতের কোনো অপরাধী যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশ যেমন ফেরত পাঠাতে বাধ্য, ভারতেও হুম। যদি বাংলাদেশের কোনো অপরাধী থাকে বা কনভিক্টেড কেউ থাকে, তাহলে তাকে ফেরত পাঠাতে ভারত বাধ্য। So এই জায়গাগুলোতে ভারতের ডিপ্লোমেসি আগামী দিনগুলোতে কি হবে এটা দেখার ব্যাপার। যেমন তেমনি আমার কাছে যেটা মনে হয়, ভারত আস্তে আস্তে সরে আসতে চাইবে ওই যে স্ট্যান্ডটা, মানে এই যে মানে একটা দলকে দীর্ঘদিন ধরে তৈরি করছে এবং তার কাছ থেকে যত সুবিধা নেওয়ার নিছে এবং ওই সিস্টেমকে ধরে রাখতে পারবে, এই রিয়েলাইজেশন কিন্তু ভারতের ভিতরে এখন আসছে, যেটা সম্ভব না বাংলাদেশে। বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট একটা কেস আর কি। এখানে রেভলিউশনের পরে মানে টাইমের পরে টাইম রেভলিউশন কিন্তু হয়, যেটা ভারতে কখনো হয় না। ওই জিনিসটা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশকে রিড করতে ভারত ভুল করছে, এবং তার যে খেসারত হিসেবে আজকে জনগণের ভিতরে যে ভারত নীতির উপরে যে একটা বিদ্বেষ, এটার জন্য ভারতই আমি দায়ী। তবে আমি একটু হুম। কলকাতা পয়েন্টে বলি তোদের, সাফি যেটা বলছিস আমি তোর সাথে একমত, যে কলকাতাকে আসলে ভারত হিসেবে দেখলে হবে না, পশ্চিমবঙ্গকে মানে আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখি, এবং আমার মানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা বাংলাদেশিদের ওদেরকে বাঙালি হিসেবে দেখা উচিত। মানে রেশিয়াল বা এথনিক্যাল সিমিলারিটি পৃথিবীতে যাদের সাথে থাকে তাদের সাথে তাদের বন্ডিং হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, বিকজ অ্যাজ এ বাঙালি হিসেবে ওরা কিন্তু, ওদেরও কিন্তু অনেক স্ট্রাগলস আছে ওভারঅল, মানে ফেডারেল গভর্নমেন্টের সাথে বা নর্থ ইন্ডিয়ানদের সাথে। বেঙ্গলি যে একটা আইডেন্টিটি, বেঙ্গলি যে একটা মুভ, মানে তোর মানে বেঙ্গলি আইডেন্টিটির যে তোর স্থাপনাটা, ওইটার ব্যাপারে কিন্তু অনেক পলিটিক্স আছে, অনেক কিছুই আছে। সো তো ওইটাই আরমান যেটা বললো যে বাঙালিদেরকে ওখানে উই নিড টু সি দেম সেপারেটলি, বিকজ ওরা এখন, ওদেরকে আমরা মোদির সাথে বা ইন্ডিয়ান ফেডারেল গভর্নমেন্টের সাথে আমরা ইকুয়েট করতে পারবো না, বা করা উচিত না। এটা আসলে আমাদের ওই একটা ডিভিশন আমাদের আসলে দেখা উচিত এভরি টাইম উই লুক এট ইট আর কি। ইভেন মানে এই জুলাই মুভমেন্টে পশ্চিমবঙ্গের হয়তো যারা বিজেপি সাপোর্টার ছিল আমি জানি না, বা ওই দলের সাপোর্টার যারা ছিল তারা হয়তো বিরোধিতা করলেও, পুরো পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্ম কিন্তু এই জুলাই মুভমেন্টের সাথে ছিল, মানে একাত্মতা ঘোষণা করা। আবার মানে পশ্চিমবঙ্গে এই বঙ্গের গান, জাগরণের গান বাজতেছে, আমাদের মিছিলে ওদের গান মানে চলতেছে, মানে এই যে একটা ব্লেন্ড, এই কালচারাল ব্লেন্ডটা খুব কম মানুষের সাথেই পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজের একটা ব্লেন্ড আছে, আমাদের হুম। খাবারের একটা ব্লেন্ড আছে। সো পশ্চিমবঙ্গকে আলাদাভাবে দেখে মানে হয়তো আমার কেন্দ্রীয় সরকারের সাথে ডিল করতে হবে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, বাট পশ্চিমবঙ্গের উপর একটা সফট কর্নার থাকা দরকার। এটা মানে এটা আমাদের কোএক্সিস্ট করা, একসাথে আমাদের একসাথে কোএক্সিস্ট করা, এবং সেটা একই এথনিসিটির অন্য দেশের হলেও ওইটাকে ভেদাভেদ না করে দেখে, যে হ্যাঁ, আপনি পশ্চিমবঙ্গে যে আমরা ইলিশ হয়তো পাঠাচ্ছি না, এটা ট্রু যে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না, বাট আমার কথা হচ্ছে আমি পশ্চিমবঙ্গে ইলিশ না পাঠানোর পরে কি আমার ইলিশের দাম কমছে কিনা সেটাও আমার দেখতে হবে। আর তুই আরো কিছু কনসিকুয়েন্সেস আছে, এই যে ইলিশ পাঠাচ্ছি না আমরা, বা ইলিশে ধরে ওরা বারবার বলতেছে প্লিজ একটু ইলিশ পাঠান, এটাতে অনেক মানুষ মজা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে ইলিশ। এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি, আমরা কোন চিপটা ইউজ করতেছি ওইটা ম্যাটার। আমরা ইলিশের ব্যাপারটা একটা পাওয়ার প্লে হিসেবে ইউজ করতেছি, বাট ইজ ইট রিয়েলি আ পাওয়ার প্লে? এট দ্য এন্ড অফ দ্য ডে ইলিশের মানে পারপাসটা কি? ইলিশ না খেয়ে করে মরে যাবে মানে? ওদেরও কিন্তু ইলিশ আছে, ওরা জাস্ট পদ্মার ইলিশটা একটু প্রেফার করে দেখে, ওরা এটা চায় দুর্গাপূজার টাইম এটা পাবে না, আর একটু মন টন খারাপ হবে। আর মন টন খারাপ হবে, ওরা নেক্সট ইয়ার কি তো আপনাদের কি মনে হয় যে নেক্সট ইয়ার ওরা মানে কিছু একটা করবে এটার ব্যাপারে? না, দে উইল প্রবলি ফরগেট অ্যাবাউট ইট, দে উইল প্রবলি ইভেনচুয়ালি
গেট অ্যাকাস্টম টু দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশি ইলিশ ওদের কাছে এত অ্যাভেলেবেল না, so ওরা নিজেদেরকে ওভাবে অ্যাডজাস্ট করে ফেলবে। মানে ওদের কাছে আর ওরা এটা খুব একটা মানে গ্র্যান্ড স্কেলে খুব একটা ম্যাটার করবে না। বরঞ্চ নেগেটিভ কনসিকুয়েন্স কি হবে ওটা আমি যদি চিন্তা করি, তো ফর ইনস্টেন্স ধর এখন ইলিশ পাচ্ছে না, এখন ধর মানে ওয়েস্ট বেঙ্গলে একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট আসতে পারে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে স্টেট ওয়াইড একটা পলিসির জন্য আমরা আমাদের ইলিশ দেয় নাই, সো বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু না, সো এরকম একটা অ্যানিমোসিটি হতে পারে। সো বাংলার যত মানে ওয়েস্ট বেঙ্গল পপুলেশনে যত বেশি অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট পারসিভিয়ার করবে, তত বেশি অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টও পারসিভিয়ার করবে, বিকজ ওয়েস্ট বেঙ্গলে মোস্ট বাঙালিজ আর হিন্দু, and ওরা বাংলাদেশকে বাঙালি হিসেবে দেখে, বাট দে অলসো লুক এট আস এজ মুসলিম বাংলাদেশ। সো এতদিন ধর বাঙালি আইডেন্টিটিটা পারসিস্ট করছে, বাট যখন একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট আসবে তখন ধর রাইট উইং থেকে যে না বাঙালিরা মানে পূর্ব মানে বাংলাদেশের বাঙালিরা আমাদের ফ্রেন্ড না, ওরা ওরা মুসলিম বাঙালি, ওরা আমাদের মানে ওরা আমাদের ইন্টারেস্টের সাথে একটা কখনো যাবে ভেদাভেদ না। কিন্তু হ্যাঁ, অটোমেটিক্যালি দাঁড়ায় আর যাবে। ওইগুলা হলে কিন্তু বিজেপি পাওয়ার আসে, তাই না? ওই ধরনের অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি বাংলাদেশি মুসলিম, অ্যান্টি বাঙালি মুসলিম সেন্টিমেন্ট যখন পারসিভিয়ার করবে, তখন ধর কোনো লেফটিস্ট গভর্নমেন্ট বা কোনো মানে সেন্ট্রিস্ট গভর্নমেন্ট কিন্তু পাওয়ার আসবে না, তখন কিন্তু ধর ওই 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 সেন্টিমেন্টের পারসিভিয়ারেন্সে রাইট উইংরা পাওয়ারে আসবে। সো ইভেনচুয়ালি আমাদের অনেক দিক দিয়ে এই জিনিসটার লস আছে। মানে আমাদের যদি রিলেশনশিপ, পিপল টু পিপল রিলেশনশিপটাকে একটা প্রবলেম হয় ওয়েস্ট বেঙ্গলের সাথে, তখন আমাদের অনেক ব্যাপারে লস আছে, মানে আর লাভ খুবই খুবই কম, এটা আমার একটা আমার তিস্তার চিন্তা পানি ভাবনা। নেওয়ার জন্য ইলিশ কুড বি মানে বার্গেইন টুল আর কি, মানে হয়তো ওইভাবে কাজ করবে না, বাট ইট স্টিল মানে যে এটা আমাকে হেল্প করবে। তবে আমি যেটা মনে করি, আমি পশ্চিমবঙ্গের মানুষ যদি কেউ শুনে থাকে আমাদের পডকাস্ট, মানে তাদেরকেও বলবো যে এটা একটা এক ধরনের কালেকটিভ অ্যাঙ্গার ইন্ডিয়ার উপরে, সেটা থেকে হয়তো ইলিশের রিফ্লেকশনটা আসতে পারে, বাট এটা আসলে খুব বেশি দিন লাস্টও করবে না, কারণ আমরা বাঙালির এমনি অতিথিপরায়ণ মানুষ। আমরা, আমার কাছে মনে হয় যে মানে আর একটা সাইডে বর্ডারের ওই পাশে তাদেরকে ইলিশ খেতে দেয়া যাবে না, মানে একটা মানে কি বলবো, এটা একটা মানে নিজস্বতা, একটা মানে একটা একটা কালচারাল একটা জিনিসের উপরে আঘাত করার মানসিকতা আমার কাছে মনে হয় যে আমাদের অত বেশি নাই। সুতরাং এটা হয়তো আস্তে আস্তে চালু হয়ে যাবে, বাট মানে রেশন মানে ব্যাপারটা হয়েছে কি, মানে হঠাৎ করে যে ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তারই একটা রিফ্লেকশন ছিল এটা। এটা হুম পশ্চিমবঙ্গকে আলাদা করে যে সেপারেটেড করে এই সিদ্ধান্তটা নিছে, ব্যাপারটা এমন না। হুম আর যেহেতু মানে অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার যেটাই বলি, তারাও ট্রাই করতেছে পাবলিক সাপোর্ট গেইন করার জন্য, সো ওই ধরনের পলিসির দিকেই তারা লিন করবে। হুম তাদেরও অনেক যুক্তি আছে। সো আমার একটা প্রশ্ন, তোরা এই গভর্নমেন্টটাকে মানে কি বিপ্লবের সরকার হিসেবে দেখিস নাকি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দেখিস? মানে এটার তো দুইটা নাম দেওয়া যায়, বাট দুইটা নামে দুইটা অর্থ আহ, মানে ডিফারেন্ট আর কি, তাই না? মানে তাদের রিয়াকশন, তাদের হুম অ্যাক্টিভিটিস, সোফার আমরা তো প্রায় 40 দিনের মতো পার করে ফেললাম তাদের সাথে অলমোস্ট, তাই না? হুম আমি একটু শর্ট করে বলি, আমি দেখতেছি মানে ইটস মোর অ্যাবাউট রিফরমেশন। মানে সবাই মানে অনেক টায়ার্ড হয়ে গেছে, মানে এক্সস্টেড বলা যায়। মানে লাস্ট 15 বছরের হিস্ট্রি দেখলে যে আহ, গণতন্ত্রর চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা দেখায়, তারপর যে আহ, গলা চিপে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, এই জিনিসটার ব্যাপারেই সবাই এক্সস্টেড। সো এই গত 40 দিন ছিল অনেকটা হানিমুন পিরিয়ডের মতো, মানে সবাই একটা মানে হাঁপ ছেড়ে বাঁচছে এবং এভরিওয়ান ইজ হ্যাপি বিকজ দে গট হোয়াট দে ওয়ান্টেড। হ্যাঁ, মানে মোটামুটি তাড়ানো সবকিছু শেষ যাদেরকে তাড়ানোর দরকার ছিল। হ্যাঁ, এখন আসলে নাও ইজ দ্য টাইম ফর ইমপ্লিমেন্টেশন আর কি, আমি আমার কাছে একজন সিটিজেন হিসেবে যেটা মনে হয়। এবং ওইটা অ্যাকচুয়ালি মানে এতদিন অল টক হয়েছে, অনেক জায়গায় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন অন্টারপ্রেনারশিপে একটা ব্যাপার আছে, অনেকে বলে কিছু মানুষ হয় অন্টারপ্রেনার, কিছু হয় ওয়ান্টারপ্রেনার। হ্যাঁ, WANT। হ্যাঁ, তো ওরা কিরকম, ওরা অনেক বিজনেস করবে, অনেক কিছু নিয়ে সারাদিন কথা বলবে, বাট অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে প্রফিট করবে না। হুম হ্যাঁ, আর আরেকটা হলো বিজনেস খুলবে, ঠিক আছে, বাট যেটাই খুলবে ওইটা সাস্টেইনেবল হবে বা প্রফিটেবল হবে এবং একটা আউটকাম আসবে। সো আমার এখন মানে মনে হয় যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক সংস্কারের কথা বলা হয়েছে, হুম অনেক সমন্বয়করা অনেক কিছু বলছে, অনেক উপদেষ্টারা আসছে, বাট আমরা এখন কিছু রেজাল্ট দেখতে হবে আর কি। দেন যেমন ওই দিন এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলতেছে যে ঠিক আছে আমরা মাথা কেটে দিছি, সব দূর করে দিছি দুর্নীতিবাজ বা যাই বলি সরকারি দলীয় দিক থেকে, বাট আমরা যারা এতদিন এই করাপ্টেড এই বাজে সিস্টেমটাকে মেনটেন করতেছিল তারা কিন্তু ওই জায়গায় আছে। হ্যাঁ, আমলা কিন্তু চেঞ্জ হয় না। দে আর অলসো দ্য পার্ট অফ দ্য দিস হোল সিস্টেম। হুম হ্যাঁ, এমন যাতে না হয় যাতে আমরা জাস্ট মাথাটা কেটে জাস্ট আর একটা মাথা বসায় দিলাম, বাট ইটস স্টিল দ্য সেম পয়জনাস
সেম মানে স্ট্রাকচার আর প্রবলেমেটিক, কি। সেম থিং। হ্যাঁ, জাস্ট মাথাটা চেঞ্জ করে আমরা জাস্ট আগে মুজিব বলতাম এখন জিয়া বলবো, বা এই টাইপের যাতে না হয় আর কি। হুম। তোর আসলে এখানে হ্যাঁ, বলো আহ, বলো। আমি বলতেছি যে মানে আমলাদের ব্যাপারটা আমি একটু বলি যে হুম এরা কিন্তু মানে নট অনলি যে শুধু সাপোর্ট করছে মেনে নিছে তা না, এরা অ্যাক্টিভলি রোল প্লে করছে হুম একটা ইলেকশনকে রিগড করার জন্য, একটা ইলেকশনকে লেজিটিমেট করার জন্য, মানে যত প্রসেস আছে সেই প্রসেসগুলোতে কিন্তু এই আমলাদেরই পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। হুম সুতরাং মানে এরা যে কোন লেভেলের অপরাধ করছে এটা যদি সত্যি মানে মানে একটু মানে চিন্তা করা যায়, যে এরা একটা দেশকে এত বছর পিছনে ফেলাই দিচ্ছে, একটা মানুষের ভোটের যে মত প্রকাশের যে অধিকার সেই জায়গাটাতে এরা গলা চিপে ধরছে এই আমলাতন্ত্রের মাধ্যমেই তো। একটা জাস্টিস বা একটা সচিব বা একজন মানে সরকারি কর্মকর্তায় কিন্তু একটা রিপোর্ট লিখে দিছে, তাই না, সাক্ষী দিছে, মামলা দিছে, এই যে জিনিসগুলো করছে, সিদ্ধান্ত দিছে, এইটার পুরা মানে বডিটা পুরাপুরি পয়জনাস হয়ে গেছে দেশের যে মানে প্রশাসনিক বডি আমি বলবো, বা টোটাল যে প্রতিষ্ঠানগুলো সরাসরি এই নির্বাচন ব্যবস্থা জুডিশিয়ারির সাথে রিলেটেড, এডুকেশনের সাথে রিলেটেড। তো এইখানে বডিটাকে চেঞ্জ করার জন্য কাজ করতে হবে, মানে শুধু মাথা কেটে ফেললাম, এক্স্যাক্টলি যে পয়েন্টটা উদয় বললি। হুম আম, এখন আমি না, বুঝছো, আই ডোন্ট, আমার অপিনিয়নে আমি এই জানি জিনিসটা আমরা ইকুয়ালি কমপ্লেসেন্ট এই ব্যাপারে, যা যা হয়েছে আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগ টাইমের, মানে আওয়ামী লীগ সরকারের টাইমে। কিন্তু আমি তত্ত্বাবধায়ক যে ইন্টারিম গভর্নমেন্ট, ওনাদের পার্সপেক্টিভ থেকে আসলে চিন্তা করি। ওনাদের অনেক কিছু করতে হবে, ওনাদের স্ট্যাবিলিটিও মেনটেন করতে হবে, ইকোনমিক গ্রোথও মেনটেন করতে হবে, সংস্কারও করতে হবে, আবার তোর পারপেট্রেটর গুলোদেরকে পানিশও করতে হবে, সবকিছু একসাথে করতে হবে। সো এই যে এতগুলা ডিফারেন্ট জিনিস, ওরা যদি শুধু পিওরলি রিফর্ম হতে, যে না ওরা আসছে ওদের পারপাসটাই হচ্ছে জাস্ট কমপ্লিটলি চেঞ্জ করবে এক মাসের মধ্যে, এক মাসের মধ্যে চেঞ্জ করে ইলেকশনের ব্যবস্থা ঠিক করে ইলেকশন করে তারপর চলে যাবে, যদি ওইটা ওদের ম্যান্ডেট হতো বা ওইটা যদি জনগণ চাইতো, তাহলে ওইটা আমি বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, যা যা আছে, যা যা হেড আছে তোর আমলাতন্ত্রের মধ্যে, ওদের সবগুলো হেডগুলো কেটে নতুন বসাই, সাথে সাথে মানে একদম কমপ্লিট ক্লিন আপ করে জিনিসটার সাথে সাথে মানে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে দেয়। ইট উড হ্যাভ মেড সেন্স, বাট ওইটা ওদের না। আবার বাংলাদেশের মানুষ চায় ওরা সংস্কারও করুক, বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট মিনিমাম 2 বছর থাকুক, ওরা কিছু একটা করুক। সো ওইটা করার জন্য এখন তুই ওই যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে, ওই ম্যান্ডেটটা কিন্তু ইটস নট সাস্টেনেবল যদি 2 মাস পর বা 1 মাস পর ইলেকট্রিসিটি না থাকে, বা 1 মাস পর তোর গার্মেন্টস সেক্টরে তোর এক্সপোর্ট যদি কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। ওই স্ট্যাবিলিটিটা তো যে মানে সিস্টেমটা একটা আউটপুট তো দিচ্ছিল, তাই না? শেখ হাসিনা করাপ্ট গভর্নমেন্টের টাইমে, ইভেন দো ইট ওয়াজ করাপ্ট, ইভেন দো ইট ওয়াজ ইনএফেক্টিভ, ইট ওয়াজ স্টিল প্রডিউসিং সাম, রানিং। একটা সিস্টেম ছিল। সো তোকে ওই সিস্টেমটা কন্টিনিউ করতে করার অবস্থায় তোর নতুন একটা জিনিস মানে এক নতুন রিফর্ম আনতে হবে। সো হাউ ডু ইউ কন্টিনিউ দ্য সিস্টেম ওয়াইল এট দ্য সেম টাইম রিফর্ম দ্য সিস্টেম? মানে এটা একটা মানে একটা কন্ট্রাডিক্টরি জিনিস না এটা? হাউ ডু ইউ, এটা একটা প্যারাডক্স, তো হাউ ডু ইউ ডু দিস? সো ওইটার কারণে আমি বুঝতেছি ওয়াই কিছু কিছু জায়গায় সিরিয়াস মানুষদেরকে চেঞ্জ করা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় আগে যারা ছিল আওয়ামী লীগের আন্ডারে ওরাই এখনো আছে সিস্টেমের ভিতর। সো আর মানে কমপ্লিট একটা পার্জের মধ্যে আমরা যদি পুরো বললা লাইক আই সে, যদি কমপ্লিট রিফর্ম করতাম তাহলে কমপ্লিট একটা পার্জ উড হ্যাভ মেড সেন্স। এন্ড তুই যদি কমপ্লিট পার্জ করে ফেলোস, তাহলে আলটিমেটলি যদি কেউই না থাকে তোর আমলাতন্ত্র চালানোর জন্য, তখন তো সিস্টেমটা ইভেন্চুয়ালি ক্র্যাশ করবে। সো এইটার মধ্যে একটা ভেরি ডেলিকেট ব্যালেন্স আছে। এখন এই ব্যালেন্সটা কি মেনটেন করতে পারতেছে নাকি পারতেছে না, এটা আসলে আমরা সময়ের মানে উই উইল অনলি নো বাই টাইম আর কি, অনলি টাইম উইল টেল ইট, আমরা এখন বলতে পারতেছি না। কিছু কিছু জায়গায় আমি কিছু অনেক পজিটিভ জিনিস দেখতেছি। অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরশিপটা যাকে দেওয়া হয়েছে, মনসুর সাহেব, আই থিঙ্ক ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব। 1.5 মাসে ধর যে লেভেল অফ ডিসিপ্লিন আর স্টেবিলিটি আনছে ব্যাংকিং সেক্টরে, এখনো অনেক কাজ বাকি, বা যে বাট লেভেলের মানে মানে এত অ্যাট কম দ্য সেম টাইমে। টাইমে মনে হ্যাঁ। কর একটা অ্যাট দ্য সেম টাইমে হুম মানে এসালমের যে ইস্যুটা ছিল, এসালমের ইস্যুটা নিয়ে অনেক পদক্ষেপ নিতে দেখা গেল, কার্যত কিন্তু এরকম কোনো কিছু দেখা যায়নি যে এসালমের ডকুমেন্ট জব্দ করা হয়েছে, বা এসালমের যে মানে টাকাগুলো কিভাবে কিভাবে কোথায় পাচার হয়েছে, এটা নিয়ে যে কি ধরনের মানে টাকাগুলো ব্যাক করানোর জন্য তারা কি কি করতেছে, এই জিনিসগুলো মানে জনগণের সামনে দেখাইতে হবে। মানে দিজ আর দ্য পিপল যারা লুট করছে অলিগার্কের একটা ভূমিকায় থেকে রাষ্ট্রের যে বিভিন্ন টাকা। হুম। তো এই এই জিনিসগুলোকে মানে এখানে তো আমাদের হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই আছে মোস্ট প্রবাবলি। সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যদি এখন তুমি ধরুন দায়িত্ব নিবা এই ধরনের ক্রাইসিসে, তখনই তো তোমার লিডারশিপটাকে তোমাকে মানে দেখাইতে হবে।
হ্যাঁ, বাট উনি কিন্তু ওরা কিন্তু করতেছে, মানে ফাইন্যান্সিয়াল, মানে হুম। তোর মানে মানি লন্ডারিং যেগুলো হয়েছে ওগুলো যে ফেরত আনার জন্য যা যা করার, সুইজারল্যান্ড বল, ইউকে হলো, ওরা তো ওদের সাথে তো এট দ্য এন্ড অফ দ্য তোর জাস্ট ওদের সাথে ওদেরকে প্রপোজ করতে হবে, মানে আনঅফিসিয়ালি ওরা ওরা এগ্রি করবে, তারপর কাজটা শুরু হবে। আমেরিকান ডেলিগেশন তো বেরলি 1.5 মাসের মধ্যে একটা ফুল একটা ডোনাল্ড লু বাংলাদেশে আসছে, আমেরিকান ডেলিগেশন আসছে বাংলাদেশের ইন্টারিমের সাথে গভর্নমেন্টের সাথে কথা বলতে, এটা একটা গুড সাইন হিসেবে আমি দেখতেছি। আর হ্যাঁ, তোর ওরা এই, $200 মিলিয়ন একটা মানে ট্রিটিও করছে দেখলাম হ্যাঁ, ইউএসএআইডির so ওইটাতে আন্ডারে। আমি আসতেছি, বাট মানে তুই যেটা বলছিস এসএলএম এর যে ব্যাপার ট্যাপার, তুই এসএলএম এর বা ফ্যামিলির, এসএলএম আর এসএলএম এর এক্সটেন্ডেড ফ্যামিলির যত সব ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু ফ্রিজ করা হয়েছে, তাই না? আর আমরা কিছু নিউজ পাইলাম আজকে 18 বাংলাদেশ, যত কিছু মানে যে দলিলপত্র, অনেক দলিলের ব্যাপার স্যাপার আছে, অনেক ইম্পর্টেন্ট কাগজপত্র যেটা নাকি ম্যাস লেভেলে এসএলএম চুরি, মানে ওর হেডকোয়ার্টার্স থেকে নিয়ে, ওদের কার্যালয় থেকে নিয়ে ওটা নাকি কোথায় মানে নিয়ে গেছে, মানে অনেক প্রুফ, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, উইচ ওয়াজ মানে ভেরি স্যাড। আর তাও করছে নাকি তো 26শে আগস্টে। তো 5 আগস্ট থেকে 26 আগস্টে এত টাইম পাওয়ার পরও ইন্টারিম গভর্নমেন্ট একবারও মানে চিন্তা করলো না যে এই মুহূর্তে তোর এসএলএম এর যত সব কার্যালয় আছে সবগুলো রেড করে, যত সব জায়গায় তালা বন্ধ দেওয়া, যত কিছু করা যায় সবকিছু ডকুমেন্টস নিয়ে নেওয়া, এগুলো কেন করেন? এগুলোকে মাথায় আসে নাই? বাট আমার তো মনে হয় না মাথায় আসবে না, আমি তো ডেফিনেটলি থিঙ্ক মাথায় আসার কথা, এটা তোদের দিস ইজ আ বেসিক মানে মানে জিনিসপত্র। টাকা তো আসলে এদের কাছেই ছিল, দেশের টাকাগুলো মানে মানে পাস হুম হয়েছে দেশের থেকে, যে এত লক্ষ লক্ষ কোটি টাকা যে সরে গেছে এই যে 17 বছরে, এগুলো এসালমদের মতো মানুষদের হাত থেকেই গেছে। সো এদেরকে প্রথম নজরে আনা, ওটা আমার কাছে যেটা মনে হয় যে এটা প্রাইমারি ডিউটি ছিল এটাই, যে এদের থেকে কিভাবে মানিগুলা হ্যাঁ, করা যায় এবং এদেরকে কিভাবে প্রেসারে ফেলানো যায় আর কি, বাংলা কথা যেটা, তাই না? মানে তাকে তো তোমার অলরেডি তো ফেলতেছে প্রেসারে, মানে ব্যাংক সব অ্যাকাউন্ট ফ্রিজ টিজ করে দিছে, মানে তো ভালোই তো তোর, আই থিঙ্ক দ্যাট। প্রবলেমটা হচ্ছে দ্য মানি ইজ নট উইদিন দ্য কান্ট্রি, এটাই হচ্ছে সমস্যা হ্যাঁ, এখন। দ্যাটস দ্য প্রবলেম। এন্ড টাকাটা ফেরত বাংলাদেশের মানুষ চায় যে হ্যাঁ ইসলামকে আটকায় ফেলছে, ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলছে, যা সব টাকা চুরি করছে ওটা এখনই আবার ইসলামী ব্যাংকে ঢুকাই দাও। বাট টাকাটা তো উধাও হয়ে গেছে, টাকার সাথে সাথে তোর একটা বাহামাস আইল্যান্ডের ব্যাংকে স্টোর্ড। এটা মানুষকে কেমনে বুঝাবো বা কেমনে বুঝে? ওনারা কিন্তু বারবার বলতেছে উই আর ট্রাইং, বাট এখন কোন শোন টাকা? এখন হ্যাঁ। আমি যেটা বলি, মানে আসলে কি এই গভর্নমেন্টের অনেক বিভিন্ন জিনিস মানুষের চোখে পড়া শুরু করবে আস্তে আস্তে। কেন করবে এটা আমি বলি। প্রথম যে জায়গাটাতে মানুষ চায়, এনশিওরিটিটা চায়, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারটাকে রিস্টোর করা। হুম এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন ধরায় দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ধরনের আছে তো, তাই না? গত সরকারের যে বেনিফিশিয়ারি তারাও তো বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে, তারাও তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঝামেলা করার চেষ্টা করবে। কিন্তু ল অ্যান্ড অর্ডারটা ফিরে না আনতে পারলে, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, তখন কিন্তু জনগণের ভিতরে একটা অটোমেটিক একটা ভয় কাজ করে, একটা অনাস্থা অটোমেটিক তুই ক্রিয়েট করে দিচ্ছিস মানুষের ভিতরে। সো ল অ্যান্ড অর্ডারে যদি কাজ করতে পারে বেসিক্যালি, এরপরে বাকিগুলা প্যারালালি করতে পারলে কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের ভিতরে একটা আরো বেশি গ্রহণযোগ্যতাটা বাড়বে হুম হুম বা কোয়েশ্চেন কম আসবে। মানুষ সময় দিতে রাজি আছে, সময় দিতে, যে রিফর্ম করতে সময় লাগবে এটা আমরাও জানি। এটা বছরের পর বছর, আমি শুধু 17 বছর বলবো না, ইনস্টিটিউশনগুলোকে সে 90 সালে যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল বলা হয়, ইভেন তারপরে যদি ধরি 24-34 বছর ধরে এই জিনিসগুলোকে নষ্ট করা, এই 17 বছর শুধু না, পুরো টাইমটাই নষ্ট করা। তো এখন একটা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা যার উপর সবাই আস্থা রাখবে, এটা কিভাবে আসলে তুই সিলেক্ট করবি? বাংলাদেশে তো পাওয়ার পাওয়ার পরে চরিত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের। এই প্র্যাকটিসটা তৈরি হয়েছে যে পাওয়ার পায় তার চরিত্রটা তখনই চেঞ্জ হয়। সো তুই বুঝবি কিভাবে? সো তোকে অ্যাকাউন্টেবিলিটির জন্য জুডিশিয়ারিটাকে ফিক্স করতে হবে, তারপর ল অ্যান্ড অর্ডার আর কি, যেটাকে বললাম আর কি, মানে এই হুম জিনিসগুলো জেনারেলাইজ, যে জিনিসগুলো জনগণের সরাসরি জনসেবার সাথে সম্পৃক্ত, স্বাস্থ্য খাত, ল অ্যান্ড অর্ডার, এই জিনিসগুলো ফিক্স করতে পারলে দ্রুতই পাবলিকের যে কি বলবো, একটা আস্থার যে একটা সেন্টিমেন্ট, সেটা অটোমেটিক ক্রিয়েট হয়। বাট ল অ্যান্ড অর্ডার না থাকলে তোর ইকোনমি বুম করলেও ইট ডাজেন্ট ম্যাটার, যদি হুম। সিকিউর সেফ ফিল না করোস রাস্তায় বের হয়ে, তখন তোর অটোমেটিক অনাস্থাটা সিস্টেমের উপরে তৈরি হবে, অটোমেটিক। এটা ইউর বডি উইল অটোমেটিকলি ক্রিয়েট আর হ্যাঁ, কি। এটা নিয়ে আমিও মানে ভালোই ওয়ারিড। কিন্তু লাইক আই সেড, মানে আসলে যে সিস্টেমটা ছিল না, যে সিস্টেমের মধ্যে ধর পুলিশের কিন্তু লয়্যালটি বা একটা সিস্টেম, 16 বছর একটা সিস্টেম, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার পুলিশের যে লয়্যালটি কার কাছে। তোর আওয়ামী লীগ, তোর মানে আওয়ামী লীগের বিজনেস ক্লাসের মধ্যে বা আওয়ামী লীগের মানে যে কোনো কোনো সেক্টরে আওয়ামী লীগের মধ্যে কোন নেতা টাচেবল, কোন নেতাকে টাচ করা যাবে না, মানে একটা সিস্টেম ছিল, একটা ক্লিয়ার একটা হায়ারার্কি ছিল, মানে ইভেন তো আওয়ামী লীগের ভিতরে মাঝে মাঝে পলিটিক্স করা হইতো, বাট ইভেনচুয়ালি এটার আউটকাম আসতো, মানে শেখ হাসিনা বা সিনিয়র নেতারা যাকে ব্যাকআপ দিবে আওয়ামী লীগের মধ্যে ঝামেলা হইলেও তখন পুলিশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইতো। এখন পুলিশ এমন একটা সিচুয়েশনে পড়ছে যেখানে দে ডোন্ট নো আসলে কার উপর লয়্যালটি হবে, বিকজ তোর মানে অন পেপার অ্যান্ড এভরিথিং পাবলিক পাবলিক সেন্টিমেন্টের মানে অ্যানালিসিসে পাওয়ার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে।
বাট অ্যাট দ্য সেম টাইম স্ট্রিটসের পাওয়ার কিন্তু আবার বিএনপি কর্মীদের হাতে। এখন বিএনপি কর্মীদেররা আগে ঝামেলা করে ওদেরকে পিটাতে পারতো, কিন্তু এখন পুলিশ ওদেরকে পিটাতে পারতেছে না বা ভয় পাচ্ছে পিটানোর আগে, বিকজ দে নো দে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বিএনপি, আনঅফিসিয়ালি হয়তো বিএনপি এখন স্ট্রিটস কন্ট্রোল করতেছে বা অনেক পাওয়ার আছে, আর আলটিমেটলি পরে ইলেক্টেড হয়ে পাওয়ারে আসতে পারে। সো সো লয়্যালটি কোথায় যাবে এখন? সোশ্যাল কন্ট্রাক্টের যে ব্যাপারটা বা আর্মড ফোর্সের সাথে যে একটা স্টেটের কন্ট্রাক্টের ব্যাপার, ওই কন্ট্রাক্টটা খুবই আসলে এটা এখনো ভালো করে মানে ডিফাইন্ড হয় নাই, বুঝছো? এই জন্য ধর মিলিটারি নামতেছে অনেক। আম এক্স্যাক্টলি। সো না, সো তুই রিফর্ম নিয়ে কাজ করতে পারিস। তোর আমি প্রথম থেকেই বলছি যে পুলিশকে পুরোপুরি রিফর্ম করতে হবে। হুম। সো পুলিশের রিফর্মটা কিভাবে হবে সেটারও একটা প্ল্যান লাগবে। আমি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিলাম বা পুলিশের যে পুলিশ কমিশন গঠন করতে চাচ্ছি, সেটাও মানে দ্রুত, তো এই জিনিসগুলো যেহেতু আমার প্রায়োরিটি দিতে হবে, মানে রিফর্মের জন্য শুরু থেকে আসলে পুলিশকে কিভাবে তৈরি করবো তার একটা নীল নকশা দরকার, যে পুলিশটা কিভাবে আগামী রাষ্ট্রে, আগামী বাংলাদেশে কিভাবে ফাংশন করবে। তখন পুলিশ বুঝে নিতে পারবে যে আমার কোথায় স্ট্যান্ড নিতে হবে আলটিমেটলি। ওই রূপরেখাটাও তো পুলিশকে দিতে হবে। পুলিশকে মানে মোটিভেট করতে হবে। হুম। রিফর্মের অনেকগুলো সেক্টর থাকতে হবে, তো সেগমেন্ট আকারে 4-5টা বিভাগ করে কিভাবে পুলিশকে আরো বেশি মোরালাইজড করা যায়, আরো বেশি মানে আহ, ওই জায়গাটাতে যে কোন দল ক্ষমতায় আসতেছে এটা তোমার কেয়ার করার দরকার নেই। মানে তুমি জাস্ট যেটা রং রাইট তুমি এটার জন্য কাজ করবা। এই জায়গাটা তৈরি করার জন্য ইনিশিয়েটিভটা নিতে হবে এখন থেকে, এবং এটা দেখানোর জন্য হলেও মানে এটার আই থিঙ্ক ইমপ্লিকেশনস থাকতে হবে। ওইটাই একটা প্রবলেম, বুঝছো? দিস ইজ এ গুড পয়েন্ট যে ওরা থিওরেটিক্যালি অনেক কিছুই করতেছে, অনেক স্টেপস প্রচুর নিচ্ছে, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আর কি অনেক ইন্টারিম থিওরিটিক্যাল গভর্নমেন্টের। অ্যাপ্রোচ। এখন কথা হচ্ছে বাংলাদেশে তো পিওর থিওরিটিক্যাল অ্যাপ্রোচে, যেমন তোর মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথাটাই দেখ, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকার হলে শ্রমিকদেরকে পিটায় পিটায় পাঠায় দিত, বাট হুম। একটা এনজিও স্পেশালিস্ট বা একটা মানে সুশীল ইন্টারিম গভর্নমেন্ট কখনো এটা করবে না, বিকজ কেন জানোস? এন্ড ইটস এ গুড থিং, বিকজ ওরা জানে যে তুই যে রুট অফ দ্য প্রবলেম, যে তুই একটা শ্রমিককে এখনই একটা থ্রেট মেরে জেলে ঢুকাই দিবি বা কোনো মতো পিটাই মুটাই ইয়া করবি, ইউ আর নট, তুই জাস্ট প্রবলেমটাকে আরো বড় আকারে সামনে ফিউচারে আসার জন্য সিচুয়েশন করে দিচ্ছস। বিকজ তুই তুই একটা শর্ট টার্ম একটা জিনিস পাচ্ছস, স্টেবিলিটি আনতেছস, বাট লং টার্মে জিনিসটা ইয়া করতে পারবি না। সো ওরা ওই থিওরিটিক্যাল অ্যাপ্রোচের থেকে আসতেছে, উইচ ইজ ওয়াই যে গত এক সপ্তাহ ধরে এতদিন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই লেভেলের প্রবলেমটা হয়েছে। এখন আমি থাকলে, ইন্টারিম গভর্নমেন্টে থাকলে আমি একটা মানে ব্যালেন্স আনার ট্রাই করতাম। আমি একটা মানে কুইক শর্ট টার্ম মেজারও নিতাম, ধর একটা কুইক আইন শৃঙ্খলার আন্ডারে কোনো একটা মানে কুইক মেজার নিতাম, এট দ্য সেম টাইম তোর মানে লং টার্ম চিন্তা ভাবনা করে শ্রমিকদের সাথে একটা নেগোসিয়েশনের অ্যাভিনিউ করতাম। এটা একটা ডেলিকেট ডিপ্লোমেসির ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড হুম। ইন্ডিয়ান গভর্নমেন্ট কি এটা মানে ম্যানেজ করতে পারছে নাকি পারেনি এটা আমরা জানি না, বিকজ কালকে আমরা জানবো আসলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জিনিসটা কি করতে মানে আসলে আউটকামটা কি হয়েছে। বিকজ আমি যতটুকু জানি আর্মি মোটামুটি ভালোই কন্ট্রোলে আনতে পারছে। আজকে একটা আর্মি মানে মানে তোর একটা আর্মি পার্সন জানা যাকে তোর মানে রেসপন্সিবিলিটি দিছে ডিসিপ্লিন আনার, উনি একটা বড় স্টেটমেন্ট দিছে, উনি বলতেছে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করে যাব। মানে ওনারাও ধর একটা ব্যালেন্স অ্যাপ্রোচ দিচ্ছে, মানে ধর আগে আওয়ামী লীগ সরকারের টাইমে যে একটা কাটথ্রোট ইয়া করতো স্টেটমেন্ট, যে না দরকার হলে মানে একদম সবার বিচার হবে এবার সবাইকে দেখে নিব, মানে ও কোনো থ্রেটেনিং কোনো একটা কিছু দেয় না, একটা ব্যালেন্সড একটা স্টেটমেন্ট দিছে। সো আমরা দেখবো। আর তো আই থিঙ্ক ইন্টারিম গভর্নমেন্টের এই যে এটা এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেটা প্রবলেমটা আমি তোকে তুলে ধরলাম, ইন্টারিম গভর্নমেন্টের আসলে যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচে যাচ্ছে এটা হয়তো লং টার্মের কথা চিন্তা করে ইটস আ গুড থিং, বাট ওটা শর্ট টার্মে আরো কিছু কুইক আর আর্জেন্ট আর স্ট্রং স্টেপ নেওয়া দরকার। আর অ্যাট দ্য সেম টাইম ওদের পিআর অ্যাক্টিভিটিস একটু বাড়ানো দরকার। আই থিঙ্ক মানে ধর অনেক স্টেপই নিচ্ছে ওরা, আন্ডার দ্য রেডার বা ওভার দ্য রেডার অনেক কিছুই করতেছে, বাট ওই স্টেপগুলোর ডোন্ট ইউ আসলে থিঙ্ক এখানে, হুম। এখানে ভারতেরও কিছু, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উত্তাল করার জন্য আই থিঙ্ক মানে ভারতও কাজ করতেছে আর কি। একটা মানে এটা থার্ড আমার পার্টি কাছে আছে, এটা সবাই থার্ড বলতেছে। পার্টি আছে এবং ভারতের এঙ্গেজমেন্ট থাকাটা অনেক মানে মেক সেন্স, বিকজ এটাতে ভারতের দুই দিক থেকে উইন উইন সিচুয়েশন, একটা ইকোনমিক্যালি একটা বিপদে ফেলানো যেটা তার হুম। উপরে আবার লিন করা যায় যাতে মানে ইন্টারিম গভর্নমেন্ট বা কেউ। সেকেন্ড হচ্ছে গিয়ে মানে হুম। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও তাদের অনেক বড় একটা ইন্টারেস্ট কিন্তু আছে যে এখানে যদি প্রোডাকশন। অ্যান্ড এখানে এইটা যে আসলে ইম্প্যাক্ট ফেলতেছে এটা আমি মানে ফার্স্ট হ্যান্ড দেখতেছি, বিকজ আমি কিছু ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করি এখানে জার্মানিতে। সো ওদের একটা ম্যাটেরিয়াল আছে, ওই ম্যাটেরিয়ালটা শুধু বাংলাদেশেই পাওয়া যায়, অ্যান্ড ওই ম্যাটেরিয়ালটা চায়না বা তার্কি বা অন্য যেসব দেশ কাপড় রপ্তানি করে ওদের কাছ থেকে পাওয়া যায় না।
সো ওই ম্যাটেরিয়ালটার জন্য এতদিন ডিপেন্ডেন্ট ছিল বাংলাদেশের কাছে, অ্যান্ড ওই ম্যাটেরিয়ালের কাপড়ের জন্য বাংলাদেশ থেকে রিপিটেডলি অর্ডার আসতে থাকে। হ্যাঁ, বাট সিন্স এই জুলাই অভ্যুত্থান প্লাস রপ্তানি বন্ধ হয়ে গেছে, তারপর গার্মেন্টস এর এই যে খারাপ অবস্থা, ওরা আন্দোলন করতেছে, যাচ্ছে না, এটার জন্য এখন আর কি বাধ্য হয়ে জার্মানি বা ইউরোপের আরো বড় বড় যারা ফ্যাশন কোম্পানিগুলো আছে, ওরা কিন্তু চায়নার ম্যাটেরিয়ালটা ইউজ করা শুরু করছেন, চায়নারটা দিয়ে মার্কেটিং করা শুরু করছে যে মানে দিস ইজ ইকুয়ালি ফ্যাশন সেন্সিবল অর সামথিং লাইক দ্যাট, মানে বুঝছস তো। সো আস্তে আস্তে কিন্তু অল্টারনেটিভ চিন্তা করা শুরু হয়ে গেছে, মানে বিকজ কতদিন। বিজনেসম্যানরা কখনোই ঝামেলার ভিতরে বিজনেস করতে চাইবে না। হ্যাঁ, সাপ্লাই চেইনটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়, অ্যান্ড অনেক বড় বড় বেস্ট সেলিং আইটেম যখন ডিউ থাকে and তোর তোর মিলিয়ন্সে যখন লস হইতে থাকে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন খারাপের দিকে যাইতে থাকে, তখন কিন্তু ইউ উইল অলসো ফোকাস অন হোয়াট আর মাই আদার বেস্ট অল্টারনেটিভস। হ্যাঁ, ইভেন আমরা শর্ট টার্মে যেসব প্রোডাক্ট করি, আমাদের শর্ট রেঞ্জে ইম্পোর্ট করি, আমরাও কিন্তু সাপ্লাই চেনের প্রবলেমটা বুঝি ভালো মতোই। সো দিস ইজ হাউ ইটস গোয়িং টু বি এফেক্টেড, এবং এটা যদি কুইকলি সলভ না করা যায়, বড় বড় কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে আসলেই অন্য মানে দেশের প্রতি ঝুঁকে যাবে, অ্যান্ড অল্টারনেটিভ ম্যাটেরিয়াল অলওয়েজ অ্যাভেলেবল অন্যান্য দেশে। আর অন্যদিকে তোর মনে কর রাশিয়ার মতো পার্টনার কান্ট্রি যারা ছিল, মানে এখন তারা টাকার জন্য চাপ দিতেছে। দেয়ার লাইক মানে বিভিন্ন পেমেন্ট যেগুলো ডিউ ছিল এগুলোর জন্য প্রেশার হুম দিচ্ছে। সো তো আলটিমেটলি মানি আমার ইনকামিংও হইতে হবে তো, তাই না? সো হুম গার্মেন্টসটাকে এই মুহূর্তে প্রায়োরিটি দিতে হবে, এবং এটা কোনোভাবেই যেন মানে কোনো থার্ড পার্টির যদি কোনো এঙ্গেজমেন্ট থাকে সেটাকেও ডিল করা শিখতে হবে এবং সেটাকে দমন করতে হবে কঠোরভাবে। আদারওয়াইজ দেশের মেইন আর্নিং সোর্স ইন্ডাস্ট্রির সাথে মানে এই ধরনের বিশৃঙ্খলা রাখা যাবে না। অ্যাট দ্য সেম টাইম এটার একটা লং টার্ম সলিউশন খুঁজতে হবে, তাই না? মানে এটা তো সম্ভব, শ্রমিকদের তো সিবিএ আছে, হুম তাদেরকে মানে ইয়ারলি কখন সেট হবে তার স্যালারি, ইনক্রিমেন্ট কখন হবে, এগুলো নিয়ে একটা লং টার্ম সলিউশন দরকার। যার কারণে যাতে প্রতিদিন দুদিন পর পর বিভিন্ন দাবি দেওয়ানের তারা যে মাঠে নামতেছে, এটার আসলেই সলিউশন, যদি মালিক পক্ষ দায়ী থাকে তাহলে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে। এট দ্য সেম টাইমে অন্যায্য কোনো দাবি যাতে নিয়ে গার্মেন্টস বন্ধ না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে, ইন্ডাস্ট্রিটাকে বাঁচায় রাখতে হবে ইফ ইউ রিয়েলি হুম ওয়ানা আর্ন মানি ফ্রম দ্যাট। হ্যাঁ, and I think they are trying their best। এখন ওরা ওরা সাকসেসফুল হবে নাকি সাকসেসফুল হবে না, এটা আমি সবসময় ওনাদেরকে টাইম দেওয়া, ওনাদেরকে সাপোর্ট দেওয়ার পক্ষে, বিকজ ওনারা এখন পর্যন্ত যা যা ক্রাইসিস হচ্ছে সবকিছু কিন্তু ওনারা কোনো না কোনো ভাবে দে দে ম্যানেজ টু গেট আউট অফ ইট, তাই না? অনেক কিছুই তো হয়েছে ওখান থেকে, তো কোনো অনেক না কোনো প্রবলেম ভাবে ফেস করতে হয়েছে, অনেক বন্যা বিশেষ প্রবলেম করে। ফেস, বন্যা থেকে শুরু করে অনেক কিছু ওরা প্রবলেম ফেস করছে, ওখান থেকে কোনো না কোনো ভাবে দেশ সার্ভাইভ। ওরা আস্তে আস্তে কিন্তু হচ্ছে জিনিসটা, আস্তে আস্তে জিনিসটা অনেক মানে যত তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছিলাম তত তাড়াতাড়ি হচ্ছে না। বাট বাট তোর এটাও বলতে হবে যে, বুঝতে হবে যে বাইরের ইনফ্লুয়েন্সটাও তো খুবই মানে এটা তো এক জায়গা থেকে এত জায়গা থেকে যে চাপটা আসতেছে, তো যারা টাকা পাবে, আদানি বল, আদানি কখনো শেখ হাসিনাকে এভাবে প্রেশার দিলে এটা পাঠাতো না যে আমাদের টাকা দরকার, টাকা পাঠাতে, বিকজ আদানি সবসময় আস্থা ছিল যে শেখ হাসিনা টাইম মতো টাকা দিবে, তাই না? সো এবং আদানির ইন্টারেস্টও ছিল, তাই না? আদানির প্রজেক্ট গুলাতে প্রচুর ইন্টারেস্ট ছিল। প্রচুর ইন্টারেস্ট ছিল। এখন আদানি বা ধর রাশিয়া হয়তো ওরা একটু টেনশনে আছে, ইন্টারিম গভর্নমেন্টটা কেমন, ইন্টারিম গভর্নমেন্টের সাথে রিলেশনশিপটা কেমন হবে, আদানি বল, ইয়া বল তোর, রাশিয়া বল, ওরা এখনো কেউ ফিগার আউট করতে পারে নাই, বুঝছো? দে হুম। ডোন্ট নো রিলেশনশিপটা কেমন। সো ওরা এই চাপ দেওয়াটা আমার মনে হয় এটা একটা দিস ইজ এ টাইপ অফ মেকানিজম, বিকজ চাপটা দিয়ে দেখতেছে রেসপন্সটা কেমন হবে, আর রেসপন্সটা যদি নেগেটিভ আসে ওইটার এগেনস্টে ওরা কি স্টেপ নিবে, বুঝছ না? মানে আই থিঙ্ক ওই ব্যালেন্সটা, ওই নলেজটা, মানে তুই একটা মানুষকে চিন্তা হলে তো তোর তোর ওর সাথে তো কনভারসেশন করতে হবে, ওর সাথে তোর একটা হাই প্রেশার সিচুয়েশনে তোর তো একটু নেগোশিয়েটিং একটা টেবিলে আসতে হবে, ইউ নিড টু ফিগার হ্যাঁ, আউট। এটা কমিউনিকেশনে যাইতে হবে ওর সাথে হ্যাঁ, আমার। তো এই টাকার প্রেশারটার সাথে যে অনেক চাপ, এটা আমি খুব একটা টেনশনে নাই। আদানি $800 মিলিয়ন, ও কি বা করবে, ও হয়তো মানে ও যদি টাকাটা ফেরত চায় ইভেনচুয়ালি, ও যখন বাংলাদেশ সরকার যদি বলে আমার কাছে এখন টাকা পড়ে না, আমি তোমাকে 2 মাস পরে দিচ্ছি, হি নিডস টু এগ্রি। ওরা হয়তো জিনিসটা পাবলিককে মানে মানুষ একটা পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক অপিনিয়নকে একটু ইনফ্লুয়েন্স করার জন্য জিনিসটা একটু পাবলিকলি করছে, সেম রাশিয়া। বাট এখন একটু পরে যদি তোর রেসপন্স যদি ভালো পায় ইন্টারিম গভর্নমেন্ট থেকে, তখন ইন্টারিম গভর্নমেন্ট হয়তো নর্মালি একটা, আলটিমেটলি হ্যাঁ, মানে যেহেতু হ্যাঁ, বিদ্যুৎটা মানে প্রাইভেটাইজেশন করে আওয়ামী লীগ বিদ্যুতের মানে খাতটাকে, আওয়ামী লীগের যে মেইন অলিগার্ক যারা, তারা কিন্তু ইনকামটা করছে বিদ্যুৎ খাত থেকে সবচেয়ে বেশি। বিদ্যুৎ থেকে এবং সবচেয়ে বিদ্যুৎ বেশি, হ্যাঁ। খাতটাকে এত বেশি প্রাইভেটাইজেশন করে আওয়ামী লীগ এটাকে যেন জনগণের জীবনের যে মৌলিক চাহিদা সেটাকে প্রাইভেটাইজেশন 4-5টা কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো আর কি। এবং এরা ইচ্ছা মতো দাম বাড়ানো, বিগত বছরগুলোতে ইচ্ছা মতো মানে কোনো তোয়াক্কা না করে দাম বাড়ানো এবং মানে ইচ্ছা মতো সাপ্লাই
চেইনটাকে মেনটেন করছে। এই প্রাইভেটাইজেশনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণেই কিন্তু এই যে ভারতীয় কোম্পানিগুলো মানে হাই রেটে বাংলাদেশে বিদ্যুৎ সেল করে। হুম। তারপরে মনে কর যে ইভেন আদানিকে, সামিট গ্রুপের সাথেও আদানির লিঙ্ক পাওয়া গেছে। মানে দেখা যাচ্ছে যে আদানি মাধ্যমে সামিট গ্রুপের কাছে টাকা যাচ্ছে ঘুরে ফিরেই, যেটা নিয়ে কিন্তু 2008 সালেও পার্লামেন্টে কথা হয়েছে যে এই সামিট গ্রুপের উপর এত ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে এই দেশের মানুষের জন্য কি কতটুকু মানে মানে কত বড় ভয়ঙ্কর ক্ষতি সেটা কিন্তু আগেই প্রেডিক্ট করা হয়েছিল। রাইট। সো বিদ্যুৎ নিয়ে এখন যে প্রবলেমটা, এটাও কিন্তু মানে ক্রিয়েট করা এই সিস্টেমটাকে। ওইটাই, এভরি সিঙ্গেল প্রবলেম উই আর ফেসিং নাও ইজ এ রেজাল্ট অফ হোয়াট দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট ডিড। এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে, তাই না? কারেন্ট আগেও যেত, কারেন্ট এখনো যাচ্ছে, বাট যেটা আমাদের এত হাই লেভেলের মানুষ আসছে, এত হাই মানে এত ক্লিন ইমেজের মানে এত নতুন, এত রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা আসছে, আসলে মানুষের এক্সপেকটেশন অনেক অনেক উপরে। এখন আমাদের পেশেন্স ছাড়া আর কোনো অপশনই নেই। এখন আপনারা যদি চান যে এখন যত যা হয়েছে হয়ে গেছে আবার শেখ হাসিনাকে ফেরত আনবেন, ওটা আপনাদের রাইট, এটা আপনাদের মাথায় আসতে পারে, বাট একটু চিন্তা করে দেখেন আসলে না জিনিসটা। আসলে দেশ হ্যাঁ। গড়ার জন্য আসলে কি মানে এই যে কোরিয়ানরা উঠে দাঁড়াইছে, তারপরে তোর মানে পৃথিবীর অনেক জাতি যারা আর কি যুদ্ধ পরবর্তী সময় বা বিপ্লব পরবর্তী সময় উঠে দাঁড়াইছে, ভালো ইকোনমি তৈরি করছে, ওদের রেজিলিয়েন্স কিন্তু অনেক বেশি ছিল। মানে অনেক লং হ্যাঁ। টার্ম ওরা ওদের পার্সিভিয়ারেন্সটা দেখাইছে। মানে ওরা মানে অনেক দিন ধরে ওরা স্ট্রাগল করা, স্যাক্রিফাইস করা, সবাই এক থাকা যায় কোন কোন জিনিসগুলোতে। এবং বৈষম্যটা আসলে আমরা কোথায় দূর করতে চেয়েছি, ওই জায়গা থেকে আমাদের বৈষম্য দূর হচ্ছে কিনা, নাকি আমরা শুধু সংস্কৃতির উপরে অ্যাটাক করা শিখে মানে স্বাধীনতাটা পেয়ে গেলাম, এদিকে খেয়াল রাখতে হবে। যে আমরা শুধু মানে মাজার ধ্বংস করতে চাচ্ছি বা আরেকজনের মত প্রকাশকে আবারও চেপে ধরতে চাচ্ছি, এটার জন্য তো আন্দোলন হয়নি। যে বৈষম্যটার মানে জন্য আন্দোলন, যে বৈষম্য দূর করার জন্য হয়েছে, সেই সব জায়গাতে সেই জিনিসগুলোকে নষ্ট করার জন্য একসাথে হতে হবে। এই মানুষের কি বলবো মানে সাংস্কৃতিক যে আহ, মানে অভিমতগুলো বাট সে ডিফারেন্ট হওয়ার কারণে সেখানে যাওয়া যাবে না। ওখানে বিভেদ তৈরি করলে শুধু আবার মানে নিজেদের ভিতরে ভেদাভেদি তৈরি হবে। সুতরাং ওই জায়গাগুলোই খুঁজে বের করতে হবে যে কোথায় আমরা একসাথে হয়ে কাজ করতে পারি। তাহলে কিন্তু আমরা উঠে দাঁড়াতে পারবো। মানে সাউথ কোরিয়া ওয়াজ রিয়েলি পোর ইন ইন ফিফটিজ, তাই না? সাউথ হ্যাঁ। কোরিয়া কোথা থেকে কোথায় ঘুরে দাঁড়াইছে। আচ্ছা, তারপরে ন্যাশনাল মালয়েশিয়া। ইউনিটিটা খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইউনিটিটা, ন্যাশনাল ইউনিটি আর আমাদের রেজিলিয়েন্স, মানে আমরা কতটুকু সাফার করতে রেডি, মানে কতটুকু মানে পেশেন্স তো এমনি এমনি আছে না, পেশেন্স তো অনেক কিছু সাফার করতে হয়। সো হুম। ওই এখন রিফর্ম তো ইটস ইটস আপনার মানে বিষ, আপনি একটা একটা সাপ আপনাকে কাটছে, তাই না? আপনার বডির ভিতর বিষটা ঢুকে গেছে। এখন সাপকে আপনি মেরে ফেলছেন বা সাপকে আপনি ভাগাই দিয়েছেন, আপনার সাপ থেকে দূরে, আপনাকে এমন একটা সেফ সিচুয়েশন আছেন, বাট আপনার ভিতরে যে বিষটা ঢুকে গেছে, ওই বিষটা বের করার জন্য তো একটা টাইম লাগে, আর একটা পেইনফুল এক্সপিরিয়েন্স, তাই না? এখন আপনি আর আপনার পাও সামনে তো কেটে মানে হ্যাঁ। অনেকগুলো অপশনও আনার সময় দিতে হবে, নাহলে আপনি আসলে বাংলাদেশের বড় যে দুইটা রাজনৈতিক দল, এরা যে প্যাটার্নে পলিটিক্স করে, এদের যে যে মানে স্ট্রাকচার অফ দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটা ধরে রাখতে গেলে মানে এদের রাজনীতি ধরে রাখতে গেলে ওরা ওই ওই স্টাইলেই চলবে। ওই সুতরাং সেম। হ্যাঁ। ওই সেম প্যাটার্নের পলিটিক্স থেকেই পুরা বের হয়ে আসতে হবে। এই দুইটা দলকেও যদি বা বড় রাজনৈতিক দলও যদি তার পুরাপুরি রিফর্ম না হয়ে আসতে পারে, আলটিমেটলি এদেরকে মানে প্রত্যাখ্যান করতে হবে। মানে এটা না হলে এদের ওই পলিটিক্যাল স্ট্রাকচার, ওই ওই কালচার চালানোর জন্যই ওরাই ফ্যাসিস্ট হয়ে তৈরি হবে আবার নতুন করে কেউ না কেউ। সুতরাং মানে একটা নতুন ধারার রাজনীতি, নতুন ধারার একটা সমাজ ব্যবস্থার জন্য সবাইকে একসাথে হইতে হবে। এবং ওই সময়টা দেখি আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দেওয়া যেতে পারে যে তারা ওই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দেয় কিনা, বা একটা অপশন কি তৈরি করে দেয় কিনা আমাদের। হুম। তাহলে আমরা মানে মত প্রকাশটা করে বোঝাইতে পারবো যে আমরা কি নতুনত্ব চাই, হুম। নাকি আমরা পুরোনো মডেলের ওই পলিটিক্সটা চাই, যেখানে থানা, ইউনিয়ন, উপজেলা মানে এইভাবে স্ট্রাকচার করে করে প্রভু তৈরি করা। সো রাইট। রাজনৈতিক মানে আমার এমপির প্রভু হচ্ছে তার দলের নেতা যদি হয়ে যায় জনগণের থেকে, তখন তো প্রবলেম। সে তার লিডারকে হ্যাপি করার জন্য সে আমাকে স্যাক্রিফাইস করবে। বাট উই নিড লিডার যে কেয়ার করবে শুধুমাত্র তার জনগণই তার কাছে প্রভু। মানে হুম। ইন এ সেন্স, পলিটিক্যাল সেন্সে, যে আমার হ্যাঁ, দিস অন্য ইজ দ্য কোনো ফার্স্ট টাইম, রাজনৈতিক প্রভু থাকতে পারবে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা একটা গভর্নমেন্ট ইন্টারিম হোক যাই হোক পাইছি যে অ্যাকচুয়ালি জনগণের পাওয়ারে আসছে, হুম হুম। and জনগণের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল করার যথেষ্ট ট্রাই করতেছে বা ওই সিস্টেমে আগাইছে, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। তাই না? আমাদের দেশে ফর দ্য ফার্স্ট টাইম একটা গভর্নমেন্ট পাইলাম না, ইভেন তো তোর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার পাইলাম তোর ওটাও কিন্তু তোর জনগণের সরকার ছিল। একটা একটা মানে একটা আর্মি 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 বসানো একটা ওইটা গভর্নমেন্ট, একটা মানে ওদের আওয়ামী লীগ বিএনপির একটা মেকানিজমের গভর্নমেন্ট, কিন্তু এটা তো মেকানিজমের পাবলিকের গভর্নমেন্ট ছিল। আন্দোলনের থেকে আসছে এই গভর্নমেন্টটা বা দিস ইজ দ্য ডিমান্ড ফার্স্ট থেকে। টাইম একটা গভর্নমেন্ট আসছে যে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো সামরিক মানে বাহিনীর কোনো একটা ব্যাকআপে আসেনি, পিওরলি জনগণের ব্যাকআপে আসছে। এন্ড এই জন্যই ঝামেলাটা হচ্ছে, বিকজ আপনার মেইন যে পাওয়ার স্ট্রাকচার ব্যাকআপ ছাড়াই যখন একটা গভর্নমেন্ট আসে,
তখন এই লেভেলের ইনস্টেবিলিটি আসাটা খুবই মানে নর্মাল। বাট আমাদের মানে মনে রাখতে হবে যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে আমরা, আর আমরা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। And ওইটা চিন্তা করেই, আর মেবি দ্যাটস ওয়াই মানুষ ভয়ে আসছে, মানুষ একটু অ্যাংশিয়াস ফিল করতেছে, বিকজ এখন যে প্রবলেমগুলো ফিল করতেছে, এখন যে অনেক কিছু করতে হচ্ছে আমাদের, এই সেম প্রবলেম কিন্তু কিন্তু 1 বছর আগে হয়েছে, 2 বছর আগে হয়েছে, আওয়ামী লীগ টাইমে অনেকবার হয়েছে। এটা নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না, বিকজ আমাদের দেশের প্রতি যে একটা ওনারশিপ আছে ওইটা আমরা ফিল করি নি। আমরা মনে করছি আওয়ামী লীগ সরকার, ওদের রেসপন্সিবিলিটি। আর আমরা সবসময় ক্রিটিসাইজ করি, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ এটা, we already know that they are a bad government, so they, of course they're going to mess up. তো আমরা ওই হুম। ওনারশিপের কোনো কিছু ছিল না, এটা নিয়ে খুব একটা ভাবি নাই। বাট এখন একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আসছে, এখন একটা, আমরাই যখন সরকার, আগে সরকার সরাইছে, নতুন সরকার আইছে, আমাদের একটা অন্য লেভেলের রেসপন্সিবিলিটির সেন্স আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এই জন্য জিনিসটা আরো একটু বেশি মানে ভয়ানক, আর একটু বেশি অ্যাংশাস, আর একটু বেশি পেইনফুল। বাট আমাদের ফ্রাজাইলও, resilient হ্যাঁ, হওয়া এট ছাড়া দ্য আর কোনো সেম অপশন টাইম। নাই আসলে, দ্যাটস দ্য মেইন থিং আর কি। ওইটাই, যে ছাত্ররা জীবন দিছে তারা বা আহত হয়েছে বা যারাই আসলে এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করছে, সেই হুম ছাত্র এবং জনতা, তাদেরকে ওই জিনিসটা উপলব্ধি করে রাখতে হবে যে আমরা একটু সাময়িক সেটব্যাক, বাট এটা থেকে আমাদের একটা নতুন কিছু তৈরি করার সুযোগ আছে। না হুম হলে আবার সেই ব্যাক টু জিরো এগেইন, আবার হয়তো 15-20 বছর পরে আবার আন্দোলন করতে হবে, আবার বিপ্লব করতে হবে। হুম। এইভাবে কত প্রজন্ম আর স্যাক্রিফাইস করবে? মানে আমরা তো মানে উই উই রিয়েলি ডিজার্ভ এ গুড লাইফ, তাই না? আমাদের এখনকার জেনারেশন থেকে শুরু করে অ্যাটলিস্ট মানে একটা গুড লাইফ বলতে মানে মানে একটা চাকরির নিশ্চয়তা বা একটা মৌলিক অধিকারগুলো মানে শিক্ষা, চিকিৎসা, মানে এই বেসিক রাইটস গুলো পাওয়ার নিশ্চয়তা তো আমাদের দরকার। সো পুরোনো সিস্টেমে না হলে আমাদের নতুন কিছু করতে হবে, মানে কিছু সময় স্যাক্রিফাইস করেও কিন্তু আমরা একটা লং টার্ম সাস্টেইনেবল একটা মানে সিচুয়েশন তৈরি করতে পারি দেশে, যে একটা দেশের মানে প্রপার পলিটিক্স হবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, আমি আমার লিডারকে চুজ করতে পারবো, টাইম টু টাইম চেঞ্জ করতে পারবো, মানে জনগণই যে ক্ষমতার মালিক, এই জিনিসটাকে নিজেদেরই ফিল না করতে পারলে বাইরের পলিটিক্যাল পার্টি এসে আপনাকে ফিল করাবে না। দিন হুম। শেষে আপনাকেই ডিসিশন নিতে হবে যে পলিটিক্যাল পার্টি কেমন হবে বা কেমন পলিটিক্যাল পার্টির ক্ষমতায় আসা উচিত, তখন ওই পার্টি বাধ্য হবে চেঞ্জ হইতে। এক্স্যাক্টলি। সো আজকে আমরা এখানেই শেষ করি পডকাস্ট। হুম, I think that's enough for now. Let's give them some time. বাট আমার বিশ্বাস আছে ডক্টর ইউনূসের উপরে, and he অ্যাটলিস্ট হ্যাঁ, also হয়তো doesn't ইমপ্রেস want করতে to. পারবে আর কি মানুষকে অ্যাটলিস্ট। হ্যাঁ, হি উইল নট গোয়িং টু আর কি। আচ্ছা, আরেকটু একটা জিনিস নিয়ে আমাদের ডিসকাস করার কথা ছিল। আজকে বাংলাদেশে যে আহ, যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দল আসছে, এটা নিয়ে তোদের কোনো আইডিয়া আছে কিনা? আমার কোনো আইডিয়া নাই অবশ্য। কি নিয়ে? ডোনাল্ড আজকে, এবং হ্যাঁ, আমেরিকার হ্যাঁ একটা হ্যাঁ, প্রতিনিধি দল যে সফর করছে ভারত এবং বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশে মানে এরা কি কোনো ইম্প্যাক্টফুল কিছু করবে কিনা? আহ, আমার তো মনে হয়, আমি তো এটা ভালো ইয়া দেখি, মানে ভালো পার্সপেক্টিভ থেকে দেখতেছি, বিকজ ডোনাল্ড লু তো এই এই এরিয়ার, এই রিজনের তোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, অ্যান্ড ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। আর একটা নতুন সরকার আসার 1.5 মাসের মধ্যেই একটা ডেলিগেশন আসলো, এর আগে 1 সপ্তাহ আগে এফবিআই আসলো। সো হুম। আমেরিকার যে একটা সাপোর্টের ব্যাপার, এটা আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পারতেছি, উইচ ইজ আ গুড এবং সাইন। এটা কিন্তু ক্লিয়ার ছিল আমেরিকা যে মানে শেখ হাসিনা যে স্টাইলে দেশ চালাচ্ছিল বা যে ডেমোক্রেসির যে অবস্থা ছিল, আমেরিকা এটা ওপেনলি কিন্তু সাপোর্ট করে নাই কখনোই। এবং আমেরিকা চাচ্ছিল যে এক ধরনের চেঞ্জ কিন্তু বাংলাদেশে দরকার, এবং রিসেন্ট যে ওদের রাষ্ট্রদূত ছিল পিটার হাস, ও কিন্তু অনেক ট্রাই করছে হ্যাঁ, বিভিন্ন পিটার হাস ভাবে ওয়াজ এটাকে, ওয়ান অফ এটা এটা ভেরি ক্লিয়ার আর কি। ডিপ্লোম্যাটিক, মানে যেসব মানে মানুষ ছিল বাংলাদেশের রিসেন্ট হিস্ট্রিতে, পিটার হাস মেড আ লট অফ, মেড আ ভেরি বিগ কন্ট্রিবিউশন বাংলাদেশের ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য। এটা আমাদের মানতেই হবে। And আমার এটা, আমার সেন্স এটাই বলে যে বিকজ আমেরিকা তো আরেকটু লং টার্ম চিন্তা ভাবনা করে, বা একটু ডিপ্লোম্যাটিক ব্যাপারে স্যাপারে একটু, মানে আরেকটু কি বলবো, আই থিঙ্ক আমেরিকানরা বুঝতে পারছে, আমেরিকানরা বাংলাদেশের ইন্টেলিজেন্স নিয়ে বা সবকিছু নিয়ে বুঝতে পারছে যে আসলে অ্যান্টি বাংলা, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কত বেশি, আর অ্যান্টি হাসিনা। তো একটা পপুলার গভর্নমেন্টকে যে কতদিন মানে প্রপ আপ করে রাখা যাবে, এটা যে সাস্টেনেবল, এটা আমেরিকা অনেক আগেই বুঝছে। আর আমেরিকা সবসময় মানে একটা হাসিনা, একটা বাংলাদেশের ডেমোক্রেসি আনতে হবে। লাস্ট 1-1.5 বছরে দে ট্রাইড, হয়তো আলটিমেটলি ইন্ডিয়ার সাথে একটা ডিলে করে ওরা পিছাই গেছে, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ রিয়ালিটি। ওরা কিন্তু বাংলাদেশে আসার আগে কিন্তু ওরা 2+2 একটা মিটিং করছে ইন্ডিয়াতে। সেটা আমি প্রিটি হুম। শিওর যে বাংলাদেশে আসার আগে, কথা বলার আগে ওরা ইন্ডিয়ার সাথে একটা কথা বলে একটা এগ্রিমেন্টে আসছে। বিকজ
ইন্ডিয়া হচ্ছে এই দেশের মানে এই রিজনের যে একটা লিডার, ওদের মানে মানে মোটামুটি আমেরিকার সাথে অ্যালাইড না, বা আমেরিকার পার্টনার। আমেরিকার পার্টনার হিসেবে এই এই রিজনের লিডার ওরা ইন্ডিয়াকে মানতেছে। সো ওরা, আই থিঙ্ক ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ইভেন দো বাংলাদেশের প্রতি ইন্ডিয়ার ফরেন পলিসি বা আমেরিকান ফরেন পলিসি ডিফারেন্ট হতে পারে, বাট প্রিন্সিপালি ওরা একসাথে মানে দে নিড টু এগ্রি অন ইচ আদার। এর আগে হয়তো ইন্ডিয়া আর একটু লিডে ছিল সরকারের সাথে ডিলিং এ, এখন হয়তো হুম আমেরিকা একটু লিডে আসবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর গোইং টু কাম টু সাম কাইন্ড অফ এন এগ্রিমেন্ট। সো আমি এটা পজিটিভলি দেখতেছি, $200 মিলিয়ন গ্র্যান্ট দিছে। আর মিটিং এর পরপরই ধরে মানে আজকে নিউজ পেলাম ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা যে আমার টোটাল $5 বিলিয়ন চাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি বলে দিয়েছে $1 বিলিয়ন দিবে। সো কিছু দ্যাট কিছু দ্যাট ভালো ইজ এ ভালো গুড নিউজ, সাইন। ভালো ভালো নিউজ কিন্তু পাচ্ছি। বাট আর আমি তোর হ্যাঁ, এই 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 জিনিসগুলা অ্যানালাইসিস করতে যে আমার আবার কিছু মানে মানে ভয় বলবো না, বাট কিছু মানে সংকোচ জাগে আর কি আমার ভিতরে। সেটা হচ্ছে, এটা ট্রু, ডোনাল্ড কিন্তু একবারও বাংলাদেশে শুধু এসে কারোর সাথে দেখা করে চলে যায় নাই। হি অলওয়েজ মেড এ ভিজিট টু ইন্ডিয়া হুম, যখনই বাংলাদেশে আসছে। সো ব্যাপারটা এমন না হয়ে যায় যে ডোনাল্ড বা ভারতের যে পলিসি মেকার তারা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের মাঠে খেলাটা ওইভাবেই তৈরি হচ্ছে, তাই না? এখন আমেরিকা হয়তো চিন্তা করতে পারে হুম, ভারত আমার লং টার্ম পার্টনার ওইখানে, সাফি যেটা বললি অ্যালাই না বাট লং টার্ম পার্টনার। তুই একটা লং টার্ম পার্টনারের সাথে ডিল করার জন্য সাইডে একটা যেটা পার্টনারের কন্ট্রোল ওইটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলে তখন পার্টনারের সাথে বিজনেস করতে তোর জন্য সুবিধা কিন্তু অনেক জায়গায়। সো আমেরিকা আসলেই কতটুকু কেয়ার করবে আমাদেরকে লং টার্মে, নাকি জাস্ট মানে নাদার পলিটিক্স অফ দেয়ার মানে ইন্টারেস্টের জন্য, সেটাও আর কি আমাদেরকে বুঝতে হবে যে বুঝতে হবে। ডোনাল্ডু বা ভারতের বিজেপি নেতারা কংগ্রেসের হুম নেতারা বসে যেন আমাদের ভাগ্যটাকে ডিসাইড না করে, না, তাই না? না, এন্ড অফ দ্য ডে আমরা গেমের জন্য আমাকে যার সাথে আমি থাকতে পারবো সে তার নিজের সেলফ ইন্টারেস্টের জন্য আমাকে যেন ইউজ না করতে পারে। হ্যাঁ, আমাকে আবারও খেয়াল রাখতে হবে এখানে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুই আমেরিকান পার্সপেক্টিভ দেবে জাস্ট নাথিং, এখানে না, অনেক কিছু বুঝতে হবে। না, বাট এখন তোর মানে যে যে মেইন জিনিসটা কি জানাস, মানে আমেরিকা তুই যদি মানে অ্যালায়েন্স বা ধর পার্টনারশিপের আমব্রেলা স্ট্রাকচারে চিন্তা করস, আমেরিকা ধর রিজনের উপরে বা ওয়ার্ল্ডের উপরে টপ পাওয়ার, আর ওরা বিভিন্ন রিজনে বিভিন্ন পার্টনারের থ্রুতে নিয়ন্ত্রণ করে। ইউরোপকে ধর হেজেমনিক পাওয়ার গুলোকে, ওরা হ্যাঁ। ফ্রান্স, জার্মানি আর ইউকে সাথে একটা ক্লোজ রিলেশনশিপ রেখে বাকিদের বাকি ইউরোপিয়ানদেরকে ঠান্ডা রাখে। তো এই রিজনে ধর ওদের প্ল্যানটা হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা স্ট্রং অ্যালায়েন্স করে, মানে এটা কিন্তু একটা মানে বাংলাদেশকে বা এই রিজনের জিনিসটা ঠান্ডা করবে। দে উইল মেক শিওর দ্যাট এই রিজন যেন প্রো চাইনা না হয় বা প্রো রাশিয়া না হয়, ওইটা ম্যানেজ করবে। এখন ইন্ডিয়ার লিডারশিপে ওদের ভরসা ছিল না দেখেই ওরা গত বছর ইলেকশনের আগে থেকে ওরা অনেক কথা বলা শুরু করছে যে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। সো স্যাংশন দেওয়া মানে বিভিন্ন ধরনের এক্স্যাক্টলি, ইনিশিয়েটিভ নেওয়া শুরু হুম করছে আর কি। এক্স্যাক্টলি, সো ইন্ডিয়া আর আমেরিকার দুইজনেরই মেইন অবজেক্টিভ হচ্ছে যে বাংলাদেশকে যেন প্রো চাইনা না হয়, বাংলাদেশ যেন প্রো ওয়েস্টার্ন হয়। দ্যাট ইজ দ্য মেইন টার্গেট। এখন ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য ওরা কিভাবে কোন প্রসেসে যাবে বা কি স্টেপস নেবে ওইটাতে ডিসএগ্রিমেন্ট আছে। ওইটাতে ইন্ডিয়া একটা পদ্ধতিতে যাচ্ছিল, ওই পদ্ধতিতে আমেরিকা বিশ্বাস করতো না দেখে আমেরিকা অন্য গান গাওয়া শুরু করছিল। আর এই যে জন্যই তোমার এখন মেথডটা কারেক্ট না, হয়তো তোমার ইন্ডিয়াকে মেথডটা এভাবে বলছে। কারেক্ট না আর তোমার মেথডটা সাস্টেনেবল না, তাই আমার ডিফারেন্ট মেথড। বাট ইন্ডিয়া বলতেছিল তুমি বেশি কথা বুঝো না, এটা আমার রিজন, হাসিনা পাওয়ার, হাসিনা ইজ প্রো ইন্ডিয়া, দিস ইজ আওয়ার রিলেশনশিপ, আমি আমি যা বলবো ওইটাই মানতে হবে। সো আমেরিকা ওয়াজ হ্যাপি টু বি ইন দ্য ব্যাক সিট। বাট সিন্স এখন স্ট্রিটসটা এখন ডিফারেন্ট মানুষের কন্ট্রোলে, সিন্স একটা চেঞ্জ অফ গভর্নমেন্ট উইচ ইজ মোর মানে মোর অ্যান্টি ইন্ডিয়া বা লেস প্রো ইন্ডিয়া আর মোর মোর প্রো ক্যাপিটালিস্ট, তাই আমেরিকা এখন লিডিং পার্টনার হিসেবে আর ইন্ডিয়া ইজ গোয়িং টু বি টেকিং দ্য ব্যাক সিট। বাট আমি ইন্ডিয়াকে যতটুকু জানি, ইন্ডিয়া কতটুকু ব্যাক সিট নেবে এটা নিয়ে ওদের কনস্ট্যান্ট একটা নেগোসিয়েশন হবে, বিকজ ইন্ডিয়া সবসময় হয়তো আমেরিকাকে প্রেশার দিবে যে না, উই নিড টু বি মোর ইন দ্য ফ্রন্ট সিট, উই নিড টু বি ইন চার্জ অফ মানে মানে ডিকটেটিং হোয়াটস হ্যাপেনিং। আপাতত আই থিঙ্ক পার্টনারদের মধ্যে কিন্তু পলিটিক্স, ওই পার্টনারদের পলিটিক্সের মধ্যে আমেরিকা একটু একটা আপার হ্যান্ডে আছে। বাট এই হ্যান্ডটা যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে মানে গিভেন অল এক্স্যাক্টলি, সার্কামস্টেন্সেস। বাট হ্যাঁ, মানে তোর বিস্তর এক্সপ্যানশন আছে ভারতের কিন্তু মানে হ্যাঁ, গ্রাউন্ডে। আমেরিকা যেটা টপ মেনটেন করতে পারতেছে, বাট গ্রাউন্ডে কিন্তু ভারতের কন্ট্রোল, মানে আমি যেটা বলবো ভারতের যেহেতু বিভিন্নভাবে আর্মি থেকে শুরু করে জব অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন জায়গায় ভারত তার ইন্টারেস্ট পারপাস সার্ভ করার জন্য লোক সেট করে রাখছে সবসময়। সো হ্যাঁ, গ্রাউন্ড ইন্টেলে আই থিঙ্ক ভারত আগায় থাকলেও আমেরিকা এই মুহূর্তে আপার হ্যান্ডে আছে, মানে আমাদের যে আমাদেরকে নিয়ে যে নেগোসিয়েশন গুলাতে। বাট আমি এট দ্য সেম টাইম আমি বলতেছি যে আমাদের বাংলাদেশের মানুষকে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যে আমাদের যেন দিন শেষে আবার কেউ কোনো এক জায়গায় ফেলায় রেখে না, চলে না যেতে পারে আর কি। আমাদের কোনো পার্মানেন্ট ফ্রেন্ড নাই, কোনো পার্মানেন্ট এনিমি নেই, আমাদের শুধু পার্মানেন্ট ইন্টারেস্ট আছে। এটা আমাদের মাথায় রাখা উচিত।
দ্যাট ইজ দ্য এটাই ফান্ডামেন্টাল। যারা পিটিএসডির পেশেন্ট ওদেরকেও এই সেম জিনিস বলে, জাস্ট কোপিং মেকানিজম উই হ্যাভ টু। রাইট। সো ওইটাই আর কি। তো এখন আমাদের পার্মানেন্ট ইন্টারেস্ট কি ওইটাই চিন্তা করতে হবে। আপাতত এই মুহূর্তের জন্য আমেরিকা আমাদের বেটার পার্টনার, তাই আমরা আমেরিকার সাথে হাত মিলাই কাজ আগাবো। বাট আমেরিকা আমাদের বেস্ট ফ্রেন্ড সারা জীবন আমাদের এলাই নাও থাকবে থাকতে এটার পারে। কোনো না থাকতে পারে। তো আমাদের ইন্টারেস্ট, পার্মানেন্ট ইন্টারেস্টটা মাথায় রেখে একটা একটা করে স্টেপ আগাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও যেন তার অ্যাপ্রোচ চেঞ্জ করে, সেজন্য আমার সাইড থেকেও পুশ থাকতে হবে যে ইউ এক্স্যাক্টলি। হ্যাভ হুম। টু চেঞ্জ ইউর অ্যাপ্রোচ। মানে ইন্ডিয়াকে আমাদেরকে কোর্ট করানোর জন্য, মানে ইন্ডিয়ার জন্য আমাদেরকে সিডিউস করতে চাই, ইন্ডিয়ার জন্য চাই আমরা ওর একটা ভালো, মানে একটা কি বলবো, একটা স্টেবল গার্লফ্রেন্ড হই। ওইটার জন্য ওরা দে শুড ট্রাই টু মেক সাম এফর্টস, তাই না? দে দে ক্যানট, ওরা হ্যাঁ, শেখ হাসিনার মধ্যে একটা ডিক্টেটরকে প্রপ আপ করে পিছন দিয়ে ব্যাক চ্যানেলে করবে, মানে এইভাবে তো তুমি হবে না। জনগণকে পুরো নেগলেক্ট করে দিছো, ইগনোর করে এভাবে তো দিছো হবে না। যেখানে। ইফ ইউ ওয়ান্ট আওয়ার ফ্রেন্ডশিপ, তুমি ইউ হ্যাভ টু উইন ইট, তাই না? সো এটার জন্য চায়না কিন্তু অনেক এফোর্ট দিছে আমাদের, তাই না? চায়না জামাত ইসলামী লিডারদের সাথে দেখা করতেছে চায়না রেগুলার ট্রিটেড বেসিসে। মি লাইক দ্য হটেস্ট গার্ল ইন ক্লাস, বাংলাদেশকে অনেক দিন ধরে, ফর মেনি ডেজ। ইন্ডিয়া কিন্তু করে না এই জিনিসটা। তো এখন সিন্স গ্রান্টেড নিয়ে নিছে ইন্ডিয়া আর কি। এন্ড টুক আস ফর গ্রান্টেড, সিন্স এখন আমাদের বিভিন্ন অপশনস আছে, ইন্ডিয়া নিডস টু মেক এন এফোর্ট। বাট ইন্ডিয়ার এতদিন যা করছে সে না, দরকার হলে তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাবো, দরকার হলে রুমের ভিতর বন্ধ করে, দড়ি টড়ি দিয়ে বন্ধ করে তোমাকে আমার আমার সাথে থাকতে হবে, মানে এই টাইপের কিছু একটা আর কি। বাট এটা দেখি কতদিন ওরা, মানে মাথায় তো চেঞ্জটা আসবে, ইন্ডিয়ানরা চালাক আছে, ইন্ডিয়ানরা স্মার্ট আছে, হোপফুলি ওদের মাথায় মাইন্ডসেটটা চেঞ্জটা আসবে আর কি, দেখা যাক। ওকে গাইস, আমরা এখানে র্যাপ আপ করি। হুম। Yeah. গুড নাইট।